তৈরি পোশাকের ক্রয়াদেশ সরছে ভারত থেকে, সুফল পেতে পারে বাংলাদেশ, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। গুন্ডাকে ছাড় দিলে মাথায় ওঠে মন্তব্য চীনের। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার আলাস্কায় বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে বাদ দিয়ে বৈঠক মানে শান্তির বিপক্ষে অবস্থান, বললেন জেলেনস্কি। ট্রাম্পের বাজেট প্রস্তাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন 2 লাখ বাংলাদেশি সহ 20 লাখ অভিবাসী। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে $100 কোটি জরিমানা চাইলেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 72 জন নিহত। উপত্যকা দখলের অনুমোদন দিল ইসরায়েলি মন্ত্রিসভা, বিশ্বব্যাপী সমালোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবেন। ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। পরে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় সম্ভাব্য শীর্ষ বৈঠকের জন্য ট্রাম্পকে রাশিয়া আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠক সম্পর্কে ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে বলেন, তারা একটি ভূখণ্ড চাইছে। এটা নিয়ে 3.5 বছর ধরে লড়াই হচ্ছে। বহু রাশিয়ান মারা গেছে, অনেক ইউক্রেনিয়ানও মারা গেছেন। কিছু ফেরত পাওয়া যাবে, আবার কিছু পরিবর্তনও হবে। দুদেশের ভালোর জন্য কিছু অঞ্চল বিনিময় হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীন, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত 3 দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে গেল বৃহস্পতিবার পুতিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে কথা বলেছেন। সেদিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন। এসব দেশ ছাড়াও পুতিন বেলারুশ, কাজাখস্তান ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার বিষয়ে পরামর্শ করেছেন তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ইউক্রেন ছাড়া শেষ করা সম্ভব নয়। শনিবার এক ভাষণে ট্রাম্প পুতিন বৈঠকে ইউক্রেনকে সম্পৃক্ত না করার প্রসঙ্গে তিনি কথা বলেন। জেলেনস্কি জানান, ইউক্রেনীয়রা তাদের ভূমি দখলদারের হাতে তুলে দেবে না। ইউক্রেনকে বাদ দিয়ে বৈঠক করা মানে শান্তির বিপক্ষে অবস্থান নেওয়া। এই আলোচনার প্রসঙ্গে শুক্রবার ট্রাম্প বলেছেন, জেলেনস্কিকে স্বাক্ষরের জন্য প্রস্তুত থাকতে হবে। শান্তি চুক্তিতে ভূখণ্ড বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে $100 কোটি জরিমানা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, গেল বছর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলিস ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভে ইহুদি বিদ্বেষী আক্রমণ হয়েছে। সম্প্রতি এমন অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা করেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ জরিমানা দিতে রাজি হয়েছে, তার 5 গুণ বেশি জরিমানা করা হয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে। জরিমানা প্রসঙ্গে শুক্রবার ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট একাডেমিক স্বাধীনতা দমনের চেষ্টা করছেন, তারা মামলা করবেন। নিউসম ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বোর্ডের সদস্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে ঝুঁকিতে পড়বেন 20 লাখের বেশি মার্কিন অভিবাসী ও দেশটির নিম্ন আয়ের মানুষ। তারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হতে পারেন। এ কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারী প্রায় 2 লাখ বাংলাদেশি অভিবাসীও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। 2026-27 সালে এ বিলের আওতায় বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় $1 লাখ কোটি কাটছাঁট করা হয়েছে। এ কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নিম্ন আয়ের মানুষ ও অভিবাসীরা। বিশেষ করে নথিপত্রহীন মানুষজন স্বাস্থ্যসেবা বঞ্চিত হবেন। যুক্তরাষ্ট্রের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ কেনা যায় না। নোবেল শান্তি পুরস্কার দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 আগস্ট প্রধানমন্ত্রী হুন মানেত নরওয়ের নোবেল কমিটিতে একটি মনোনয়নপত্র পাঠিয়েছেন। চিঠিতে হুন মানেত বলেছেন, এটি কম্বোডিয়ার জনগণের আন্তরিক কৃতজ্ঞতার প্রতিফলন। ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ট্রাম্প বিশ্বের নানা উত্তেজনাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ব্যাপক হারে পাল্টা শুল্ক আরোপ করায় দেশটির পোশাক খাতে প্রভাব পড়ছে। ইতিমধ্যে বিদেশি কোম্পানিগুলো ভারতের পণ্যের ক্রয়াদেশ বাতিলের ঘোষণা দিয়েছে। অ্যামাজন, ওয়ালমার্টের মতো কোম্পানি ভারত থেকে পোশাক আমদানি স্থগিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর সুফল পেতে পারে বাংলাদেশ।
পার্ল গ্লোবালের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় কারখানা স্থানান্তরের পরিকল্পনা করছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে এ নিয়ে ভারতের সঙ্গে আপাতত আর কোনো আলোচনা করবে না। এদিকে ইসরায়েলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে মোদি প্রশাসন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গেল বৃহস্পতিবার একদল ভারতীয় সাংবাদিক নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ট্রাম্পের সঙ্গে কিভাবে চুক্তি করতে হয় সেটা তিনি মোদিকে বলে দেবেন, এটা গোপনে করা হবে। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরে ইসরায়েলের অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নতুন মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। 3 জন ভারতীয় কর্মকর্তার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তবে এ সংবাদকে মিথ্যা ও মনগড়া বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র। উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিগগিরই ওয়াশিংটন গিয়ে কয়েকটি বড় প্রতিরক্ষা ক্রয়ের ঘোষণা দেওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করার পর সেই সফর বাতিল হয়েছে। অপরদিকে ভারতসহ বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্টের আরোপ করা শুল্কের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গেল বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে চীনা রাষ্ট্রদূত লিখেছেন, গুন্ডাকে 1 ইঞ্চি ছাড় দাও, সে 1 মাইল নিয়ে যাবে। ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্যের সঙ্গে পোস্টে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের একটি মন্তব্য জুড়ে দেন তিনি। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গাজায় একদিনে 72 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 314 জন। সবশেষ হিসেব অনুযায়ী ইসরায়েলি অভিযানে 60,330 জন মারা গেছেন, আহত হয়েছেন 1,52,359 জন ফিলিস্তিনি। সামরিক অভিযানের পাশাপাশি সেখানে খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে ইসরায়েল। এতে দুর্ভিক্ষ সৃষ্টি হওয়ায় না খেয়ে এবং অপুষ্টিতে মারা গেছে 98 শিশুসহ 201 জন। ত্রাণ নিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 16 শিশুসহ 1,772 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। অবরুদ্ধ গাজা সিটি দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। শুক্রবার এই অনুমোদনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরায়েলি জিম্মিদের স্বজনরা। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। দখল থেকে বিরত থাকতে বলেছে অস্ট্রেলিয়া। জার্মানি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে। বিবিসি জানিয়েছে, 5টি সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হলো হামাসকে নিরস্ত্র করা, জীবিত মৃত সব জিম্মিকে ফিরিয়ে আনা, গাজার অসমীকরণ নিশ্চিত করা, গাজা ভূখণ্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হামাস বা ফিলিস্তিনি পিএ কর্তৃপক্ষ ছাড়া বিকল্প কোনো বেসামরিক সরকার গঠন করা। শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেছেন, যুদ্ধ, দখলদারিত্ব ও রক্তপাত বন্ধ হয়েছে। তারা 35 বছর ধরে লড়াই করছিল। আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে নাগোর্নো কারাবাখ অঞ্চল অবস্থিত, কিন্তু 1994 সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে। সাবেক সোভিয়েত এই 2 রাষ্ট্র বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে 2020 সালে আবারও যুদ্ধে জড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।